প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র। বিশেষ করে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট যারা আছো তাদের জন্য দ্বিতীয় পত্রের আমরা আজকে দেখাবো তোমাদেরকে সপ্তম অধ্যায়। আজকে প্রথম ক্লাস, সপ্তম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ব্যাংক তহবিলের উৎস ব্যবহার। আমাদের সপ্তম অধ্যায়, খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় তোমাদের জন্য। ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। আমি আবারও বলছি, ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। আমরা জানি আমাদের দ্বিতীয় পত্রটি হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা, অর্থাৎ ফিনান্সটা আমাদের প্রথম পত্রের ছিল। তো ব্যাংকিং যত চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা দ্বিতীয় পত্রে পড়ছি। সো আমরা একটু খেয়াল করব, এই চ্যাপ্টারটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, যে ব্যাংক তহবিলের উৎস ব্যবহার। অর্থাৎ এখানে আমরা যে আলোচনাটা করব যে ব্যাংক আসলে কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করে, এই অর্থটাকে কিভাবে ব্যবহার করে, এটা নিয়ে আমরা বেসিক্যালি এখানে আলোচনা করব। যে আসলে ব্যাংক তার নিজের অর্থ দিয়ে ব্যবসা করে না অন্যের অর্থ দিয়ে ব্যবসা করে, সেটা আমরা জানব। তো আমরা ব্যাংক তহবিলের উৎস ব্যবহার এটা আলোচনা করার আগে আমি একটি বিষয় তোমাদেরকে বলে নিচ্ছি, যে ব্যাংক হচ্ছে পরের ধনে পোদ্দারি করে। অর্থাৎ অন্য কারো অর্থ দিয়ে বা অন্য কারো কাছ থেকে অর্থ নিয়ে সে ব্যবসা করে। কিন্তু তবে এক্ষেত্রে যে সম্পূর্ণ অর্থটা যে অন্যের অর্থ নিয়ে ব্যবসা করে তা নয়, যে তার নিজস্ব কিছু মূলধন লাগবে। আমরা জানি একটি ব্যাংক গঠন করতে হলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাছে 400 কোটি টাকা জমা দিয়ে পরিশোধিত মূলধন রেখে কিন্তু একটি ব্যাংক তালিকাভুক্ত হয় বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, তোমরা নিশ্চয়ই জানো। তো তার এই মূলধনটা দরকার। এছাড়া যখন সে তার ব্যবসাটা রান করে বা ব্যবসাটা করতে থাকে, তখন অন্য মানুষের কাছ থেকে অর্থাৎ জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, ওই অর্থটাকে সে বিভিন্নভাবে সে ব্যবহার করে থাকে। তো আজকে আমরা ব্যাংক তহবিল জানব। আসলে ব্যাংক তহবিল বলতে আমরা কি বুঝি সেটা জানব, এবং সে কোন কোন উৎস থেকে এই তহবিলগুলো সংগ্রহ করে সেটা আমরা জানব। তো ব্যবহারটা আবার পরের ক্লাসে আমরা জানবো। কে তো আমরা আজকে জানবো হচ্ছে যে ব্যাংক তহবিলের উৎস সম্পর্কে আমরা জানব। তো আমি তোমাদেরকে প্রথমেই আমি একটা কথা বলেছি যে ব্যাংক পরের ধনে পোদ্দারি করে। তো ব্যাংক হচ্ছে আসলে নিজের কিন্তু অর্থ এখানে বোঝাচ্ছে। ব্যাংক পরের ধনে পোদ্দারি করা মানে হচ্ছে নিজের অর্থ না, অন্য কারো অর্থ দিয়ে সে ব্যবসা করে, এটার অর্থ হচ্ছে এটা। তো আমরা জানি যে ব্যাংক তহবিলের উৎসকে আমরা যদি আর একটু আলোচনা করি যে ব্যাংক তহবিল কি আসলে। অর্থাৎ ব্যাংক তার নিজস্ব মূলধন এবং জনগণের কাছ থেকে যে আমানত সংগ্রহ করে, ওই অর্থটাকে আমরা বলতে পারি ব্যাংক তহবিল। অর্থাৎ তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার তহবিল কি, অর্থাৎ তোমার কাছে যে টাকা পয়সা আছে, তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করতে পারো, কারো কাছ থেকে ঋণ নিতে পারো। নেওয়ার পর যখন তোমার একটা অ্যামাউন্ট হবে, ওই অ্যামাউন্টটাই হচ্ছে তোমার তহবিল। তো এক্ষেত্রে ব্যাংকের তহবিল হচ্ছে ব্যাংক স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং নিজস্ব তহবিল দিয়ে যে তহবিলটি গঠন করবে, ওটি হচ্ছে ব্যাংকের তহবিল। তো আমরা ব্যাংকের তহবিল বলতে আমরা বুঝে থাকি ব্যাংক বাহ্যিক বা অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে, ওই সংগৃহীত অর্থকে বলা হয় ব্যাংকের তহবিল। তো আজকে আমরা জানব যে ব্যাংক তহবিলের উৎস, অর্থাৎ কোন কোন জায়গা থেকে ব্যাংক তহবিল সংগ্রহ করে থাকে। তো আমরা জানি উৎসের উপরে ডিপেন্ড করে বা উৎসের উপরে ভিত্তি করে ব্যাংক তহবিলের উৎসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, আরেকটি হচ্ছে স্বল্প মেয়াদী উৎস। তো আমরা আজকে এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি দেখছো, তো অবশ্যই মনোযোগ দিবে যাতে আমরা ক্লাসটা সঠিকভাবে করতে পারি। তো দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা প্রথমেই আসব দীর্ঘমেয়াদী উৎস। তো দীর্ঘমেয়াদী উৎসর ভিতরে আমরা দেখতে পাই যে দীর্ঘমেয়াদী মানে কি, সেটা তো আমরা সবাই জানি যে 5 বছরের অধিক সময়ের জন্য যে অর্থটা সংগ্রহ করবে সেটাকে আমরা বলবো দীর্ঘমেয়াদী উৎস। বা দীর্ঘমেয়াদ বলতে 5 বছর থেকে 10 বছর, 10 বছর, 20 বছর, এরকম কোনো একটা সময়কালকে নির্দেশ করা হয়।
তো আমরা আজকে শিখতেছি ব্যাংক তহবিল, অর্থাৎ ব্যাংক তার অর্থটা কোথা কোথা থেকে সংগ্রহ করে এবং ওই অর্থ দিয়ে সে আবার ব্যবসা করে। সেক্ষেত্রে আমরা জানবো তার দীর্ঘমেয়াদী উৎস হচ্ছে, ফার্স্ট উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। খেয়াল করো, পরিশোধিত মূলধন হচ্ছে ব্যাংক তহবিলের প্রথম ও প্রধান নিজস্ব উৎস। তোমার পরীক্ষার সময় আসে যে ব্যাংক তহবিলের প্রধান ও প্রথম উৎস কোনটি, তাহলে আমি ফার্স্ট অ্যান্সার করব পরিশোধিত মূলধন। একটু খেয়াল করবে, পরিশোধিত মূলধনটা হচ্ছে ব্যাংক তহবিলের প্রধান ও প্রথম উৎস। এখন জানতে হবে পরিশোধিত মূলধন কাকে বলে। পরিশোধিত মূলধন কাকে বলে, অর্থাৎ যে মূলধন দিয়ে ব্যাংক, যে কোনো বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে মূলধনটা জমা রেখে সে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকাভুক্ত হয়, ওই মূলধনকে বলা হয় পরিশোধিত মূলধন। তো আমি আবারও বলছি যে পরিশোধিত মূলধন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ব্যাংক তার শেয়ার বিক্রয় করে যে অর্থ সংগ্রহ করে, এই অর্থকেও বলা হয় পরিশোধিত মূলধন। ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে অর্থ সংগ্রহ করে সেই অর্থকে আমরা বলতে পারি পরিশোধিত মূলধন। তো এক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক গঠন করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে 400 কোটি টাকা জমা রাখতে হয়। এই যে জমা রাখতে হয় 400 কোটি টাকা, এই 400 কোটি টাকাই হচ্ছে ওই ব্যাংকের, ওই বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধন। আর এই পরিশোধিত মূলধন এই বাণিজ্যিক ব্যাংকগুলো সংগ্রহ করে তার শেয়ার বিক্রয়ের মাধ্যমে। আর এই পরিশোধিত মূলধন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান এবং প্রথম উৎস। তো আমরা এখান থেকে কতগুলো ইনফরমেশন পেলাম যে পরিশোধিত মূলধন কাকে বলে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক শেয়ার বিক্রি করে যে অর্থ বা মূলধন সংগ্রহ করে ওই মূলধনকে বলা হয় পরিশোধিত মূলধন। এখান থেকে আরও একটি কোশ্চেন পেলাম যে একটি ব্যাংকের, একটি বাণিজ্যিক ব্যাংক গঠন করতে হলে তার কত পরিশোধিত মূলধন দরকার। তো আমরা জানি 400 কোটি টাকা তার পরিশোধিত মূলধন দরকার। এরপরে আর একটা কথা যে এটি হচ্ছে ব্যাংক তহবিলের প্রধান এবং প্রথম উৎস। তো আমরা এই বিষয়গুলো সবাই জানতে পেরেছি। দেখো, এরপরে আমরা আরেকটি বিষয় দেখব। পরিশোধিত মূলধন আমরা বুঝতে পারলাম যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তালিকাভুক্তির সময় 400 কোটি টাকা মূলধন থাকে, এটিকে আমরা পরিশোধিত মূলধন বলি। আর এই পরিশোধিত মূলধন ব্যাংক সংগ্রহ করে কিভাবে? ব্যাংক সংগ্রহ করে হচ্ছে তার শেয়ারগুলো বিক্রয়ের মাধ্যমে। এরপরে আমরা দেখব সঞ্চিতি তহবিল। খেয়াল করো, সঞ্চিতি তহবিল বলতে আমরা কি বুঝি সেটা জানবো। সঞ্চিতি তহবিল এটাও কিন্তু ব্যাংকের দীর্ঘমেয়াদী উৎস এবং এটি তার অভ্যন্তরীণ উৎস। তো দীর্ঘমেয়াদী ব্যাংক তার অর্জিত মুনাফা থেকে বিভিন্ন সময় তার মুনাফা অর্জন হয়। এই মুনাফাটা সে সব ব্যয় না করে কিছু অংশ রেখে দেয় বা সঞ্চয় করে রাখে বা জমা করে রাখে। যখন তার অর্থের প্রয়োজন হয় তখন সে এখান থেকে অর্থ সংগ্রহ করতে পারে। তো এইটাকে আমরা বলতে পারি সঞ্চিতি তহবিল। অর্থাৎ ব্যাংক তার মুনাফার কিছু অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রেখে দেয় বা জমা করে রেখে দেয়, এই অংশটুকে আমরা বলতে পারি সঞ্চিতি তহবিল। তো সঞ্চিতি তহবিলটা আমরা বুঝতে পারলাম। এখন এই সঞ্চিতি তহবিল বিভিন্ন রকমের হয়, একটু খেয়াল করবে। সঞ্চিতি তহবিলটা বিভিন্ন রকমের হয় কিভাবে? এর আবার বিভিন্ন উৎস আছে। প্রথমে হচ্ছে বিধিবদ্ধ রিজার্ভ। বিধিবদ্ধ রিজার্ভ মানে একটি ব্যাংক, অর্থাৎ একটি বাণিজ্যিক ব্যাংকে তার মুনাফার কিছু অংশ বাধ্যতামূলকভাবে ব্যাংকে জমা রেখে দিতে হয়। অর্থাৎ তার যে ইনকাম হবে ওই ইনকাম থেকে 20%, খেয়াল করবে, 20% অর্থ বা মুনাফা তার কাছে জমা রাখতে হবে। ভবিষ্যতে কোনো অর্থের প্রয়োজন হলে ব্যাংক যেন
ওই উৎস থেকে সে মূলধনটা সংগ্রহ করে রাখতে পারে। তো এটির জন্য আমরা এটাকে বলি সঞ্চিতি তহবিল। তো সঞ্চিতি তহবিল হচ্ছে যে ভবিষ্যতে তার প্রয়োজন হতে পারে বা অর্থের দরকার হতে পারে, সেজন্য ব্যাংক তার নিট মুনাফার কিছু অংশ জমা করে রেখে দেয়। তো এই অংশটাকে আমরা বলতে পারি সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিলের উৎস কতগুলো আছে। একটি উৎস হচ্ছে বিধিবদ্ধ রিজার্ভ, অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকে বাধ্যতামূলকভাবে তার মুনাফার 20% বা 20% মুনাফা জমা করে রাখতে হয়। তো এটা গেল বিধিবদ্ধ রিজার্ভ। এরপরে হচ্ছে সাধারণ রিজার্ভ। সাধারণ রিজার্ভে আমরা বলতে পারি ব্যাংক তার অর্জিত মুনাফার অংশ বিশেষ কর্তন করে সাধারণ শেয়ার মালিকদের স্টক এর লভ্যাংশ সম্পূর্ণ না দিয়ে কিছু অংশ রেখে দেয়, এটাও হচ্ছে সাধারণ রিজার্ভ। আর অন্য কিছু সঞ্চিতি থাকে, অদাবিকৃত লভ্যাংশ, তারপর হচ্ছে শেয়ার প্রিমিয়াম ফান্ড ইত্যাদি। তাহলে আমরা সঞ্চিতি তহবিলটা বুঝতে পারলাম। তো এটাও কিন্তু দীর্ঘমেয়াদী উৎস, আর এটাও ব্যাংক তহবিলের একটা বিশেষ উৎস। এরপর হচ্ছে বিশেষ আমানত হিসাব, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে, তার মধ্যে আরেকটি উৎস হচ্ছে বিশেষ আমানত হিসাব, অর্থাৎ কিছু হিসাব খুলে রাখে। এই হিসাব থেকে ব্যাংক অনেক ধরনের অর্থ বা বিভিন্ন মেয়াদে অর্থ সংগ্রহ করে থাকে বা অর্থ পেয়ে থাকে। তো আমরা সেই হিসাবগুলো দেখব। বিশেষ কিছু হিসাব মাসিক, জাস্ট আমি নামগুলো বলে দিচ্ছি: মাসিক সঞ্চয় প্রকল্প, মাসিক আয় সুবিধা প্রকল্প, বিশেষ সঞ্চয় প্রকল্প, শিক্ষা সঞ্চয় প্রকল্প, হজ প্রকল্প এবং গৃহ নির্মাণ বিনিয়োগ আমানত প্রকল্প। এগুলো থেকে বিভিন্ন সময়ে সে অর্থ সংগ্রহ করে এবং হচ্ছে এটা দীর্ঘমেয়াদীর মাধ্যমে করে থাকে। এরপর আরেকটি বিষয় আমাদের আছে যে ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়। তো আমরা এর আগে জানি যে প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকের কাছে শেয়ার থাকবে, ঋণপত্র থাকবে, বিভিন্ন সিকিউরিটিজ থাকবে। যখন তার অর্থের প্রয়োজন হবে বা অর্থের দরকার হবে, তখন সে এই দীর্ঘমেয়াদের ভিত্তিতে ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রি করে সে অর্থ সংগ্রহ করবে। এটাও কিন্তু ব্যাংক তহবিলের উৎস। সেখান থেকে সে অভ্যন্তরীণভাবে এগুলো তার নিজের যে কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে সে ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি বিক্রি করে সে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে আমরা এখানে কি শিখলাম যে ব্যাংক তহবিলের উৎসের ভিতরে দীর্ঘমেয়াদী উৎস, অর্থাৎ যেটা দীর্ঘমেয়াদের ভিত্তিতে সংগ্রহ করবে, তার ভিতরে আমরা 4টি উৎস দেখতে পেলাম। ফার্স্ট উৎস হচ্ছে পরিশোধিত মূলধন, দ্বিতীয় উৎস হচ্ছে সঞ্চিতি তহবিল, তৃতীয় উৎস হচ্ছে বিশেষ আমানত হিসাব, চতুর্থ উৎস হচ্ছে ঋণপত্র বা সিকিউরিটিজ বিক্রয়। এই 4টি উৎসের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে আমরা 4টি উৎস আমরা দেখতে পেলাম। তো এখানে আমরা 4টি উৎসের ভিতরে দেখলাম যে এই 4টি উৎস থেকে দীর্ঘমেয়াদের ভিত্তিতে ব্যাংক ঋণ তহবিল সংগ্রহ করে থাকে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব, যেটা হচ্ছে স্বল্প মেয়াদী উৎস। স্বল্প মেয়াদ বলতে আমরা বুঝে থাকি, অর্থাৎ যার মেয়াদটা কি হয় 1 বছর বা 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে, সেটিকে আমরা বলতে পারি স্বল্প মেয়াদী উৎস। আর স্বল্প মেয়াদী উৎস থেকেও কিন্তু ব্যাংক তার তহবিল সংগ্রহ করে থাকে। তো আমরা জানি যে ব্যাংক তহবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আমানত হিসাব, অর্থাৎ আমি প্রথমেই একটা লাইন বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংক পরের ধনে পদ্মারি করে, অর্থাৎ নিজের অর্থ না থেকে অন্যের অর্থ নিয়ে সে ব্যবসা করে। তো আমরা জানি তার ভিতরে স্বল্পমেয়াদী উৎস হচ্ছে একটা হচ্ছে আমানত হিসাব। তো বাণিজ্যিক ব্যাংকগুলো তার তহবিলের প্রধান উৎস হচ্ছে আমানত হিসাব, কারণ আমানত হিসাব মানে হচ্ছে এটা জনগণ এই হিসাব খুলে থাকে, অর্থাৎ জনগণ যে হিসাবগুলো খুলে থাকে সেখান থেকে বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহ করে। ওই অর্থ আবার বিভিন্ন জায়গায় সে কি করে ঋণ হিসাবে দিয়ে থাকে, এই ঋণের মাধ্যমে সে ব্যবসা করে থাকে। তো এক্ষেত্রে আমরা জানি আমানত হিসাব। তো আমানত হিসাব কত ধরনের হয়ে থাকে সেটা আমরা জানি নিশ্চয়ই। আমানত হিসাব 3 ধরনের হয়ে থাকে: চলতি, সঞ্চয়ী, স্থায়ী। এই 3টি পদ্ধতিতে এই আমানত হিসাব
হিসাবের মাধ্যমে ব্যাংকগুলো তার তহবিল সংগ্রহ করে থাকে। তো একটা হিসাব হচ্ছে আমরা জানি চলতি হিসাব। চলতি হিসাব কাকে বলে? যে হিসাবে যতবার খুশি টাকা জমা দেওয়া যাবে, যতবার খুশি টাকা উত্তোলন করা যাবে, সেই হিসাবকে আমরা চলতি হিসাব বলবো। আর চলতি হিসাবে কোনো প্রকার সুদ দেওয়া হয় না। এই হিসাবটি ব্যবসায়ীদের জন্য ভালো। তবে যতদিন পর্যন্ত এই হিসাবের টাকা একজন গ্রাহক উত্তোলন না করে ততদিন পর্যন্ত কিন্তু ওই ব্যাংকের কাছে রাখে। ব্যাংক এই টাকা দিয়ে বিভিন্নভাবে সে বিজনেস বা ব্যবসা করতে পারে। তো এটাও কিন্তু তার তহবিলের একটি উৎস। এরপরে আমরা জানব সঞ্চয় হিসাব, যে হিসাবে সপ্তাহে দুবারের বেশি টাকা উত্তোলন করা যায় না, কিন্তু যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, সেই হিসাবকে আমরা সঞ্চয় হিসাব বলবো। আর সঞ্চয় হিসাবে স্বল্প সুদ দেওয়া হয়ে থাকে। আর এই হিসাবটি চাকরিজীবী এবং ছাত্রছাত্রীদের জন্য এই হিসাবটি করা ভালো। তো এই সঞ্চয় হিসাবের মাধ্যমেও কিন্তু ব্যাংক তহবিলের উৎস বা ব্যাংক তহবিল সংগ্রহ করতে পারে। এরপর আরেকটি হিসাব যেটা হচ্ছে স্থায়ী হিসাব, যে হিসাবে সবচেয়ে বেশি সুদ দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় বা একটি মেয়াদের জন্য এই হিসাবটি খোলা হয়ে থাকে, সেই হিসাবটিকে আমরা বলবো স্থায়ী হিসাব। আর স্থায়ী হিসাবেই সবচেয়ে বেশি সুদ দেওয়া হয়ে থাকে। আর এই স্থায়ী হিসাবের মাধ্যমে যারা হিসাব খুলে থাকে, তারা ধনী ব্যক্তিবর্গ যাদের টাকা পয়সা অলসভাবে পড়ে থাকে বা যারা ফিক্সড ডিপোজিট হিসাবে জমা রাখে টাকা, তাদের জন্য হিসাবটি ভালো। তো এক্ষেত্রে কিন্তু এই তিনটা হিসাবের মাধ্যমে এই ব্যাংকগুলো আমানত সংগ্রহ করে থাকে। এই আমানত হচ্ছে ব্যাংক অন্যের, অর্থাৎ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে সে আমানত গ্রহণ করতেছে, এটা তার নিজের টাকা নয়। এই টাকা দিয়েই সে কিন্তু বিজনেস করতেছে বা ব্যবসা করতেছে। কিভাবে করতেছে দেখো, আমি যদি ব্যাংকে টাকা রাখি বা তুমি যদি ব্যাংকে টাকা রাখো, সেক্ষেত্রে তুমি সঞ্চয় হিসাব খুললে, এক্ষেত্রে তোমাকে সুদ দিল 8% অথবা 9% সুদ দিল। তো এটা তুমি বছরে পেলে 8% বা 9%। দেখো তোমার টাকাটা সে কিন্তু বসিয়ে রাখেনি, সে আবার অন্য, অর্থাৎ ব্যাংক অন্য কোনো ব্যক্তির কাছে এটা আবার ঋণ দিয়েছে। তো যার কাছে ঋণ দিল তার কাছ থেকে কিন্তু সে আবার বেশি টাকায় কি নিল? সুদ নিল। তো এখানে আমাকে দিল 8%, আর আমার টাকা যাকে লোন হিসাবে দিল তার কাছ থেকে নিল 10%। এই যে 10% আর 8%-এর পার্থক্য, অর্থাৎ 2%, এটা হচ্ছে ব্যাংকের মুনাফা। অর্থাৎ ব্যাংক যত বেশি এরকম আমানত সংগ্রহ করবে তত বেশি কিন্তু তার জন্য কি হবে? মুনাফা বেশি হবে। তো আমরা নিশ্চয়ই জানি যে আমানত হিসাবের মাধ্যমেও ব্যাংক বিভিন্নভাবে কি করে থাকে? ঋণ গ্রহণ করে থাকে। তো এই আমানত হিসাবের মাধ্যমে ব্যাংক বিভিন্নভাবে ঋণ গ্রহণ করে, আমরা নিশ্চয়ই জানি। তো যাই হোক, এটা গেল আমানত। তাহলে এটাও কিন্তু স্বল্পমেয়াদী উৎস, আর এটাও ব্যাংক তহবিলের একটি উৎস। তারপর আসো কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণ। হ্যাঁ, তো যেহেতু কেন্দ্রীয় ব্যাংকের কাছে 400 কোটি টাকা জমা রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো তার কার্যক্রমটা শুরু করতে পারে বা তালিকাভুক্ত হতে পারে, তেমনি তার কিন্তু একটা অধিকারও আছে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের সবসময় যে অর্থ যথেষ্ট পরিমাণে থাকবে এমন নয়, তার অনেক সময় অর্থের প্রয়োজন হতে পারে। যখন তার অর্থের প্রয়োজন হবে তখন কিন্তু কোথাও যদি ঋণ সে না পায়, সেক্ষেত্রে কার কাছে থেকে ঋণ গ্রহণ করবে? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করবে। এর আগে আমরা একটা অধ্যায় পড়েছিলাম যে কেন্দ্রীয় ব্যাংকে ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয়। আমরা নিশ্চয়ই জানি যে কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ঋণ দানের শেষ আশ্রয়স্থল। মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কোথাও ঋণ পাবে না, তখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে যাবে। অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে ঋণ দিতে বাধ্য থাকবে। তো এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণ, তো যখন অর্থের তাদের প্রয়োজন হবে তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলো বা তার তহবিল গঠন করতে হলে বা তহবিলে অর্থ সংগ্রহ করতে গেলে অবশ্যই তাকে অর্থ সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সে ঋণ নিয়েও অর্থ সংগ্রহ করতে পারে। তো এই যে কেন্দ্রীয় ব্যাংক হতে গৃহীত ঋণ, তো কেন্দ্রীয় ব্যাংক থেকে গৃহীত ঋণটা হচ্ছে স্বল্পমেয়াদী উৎস এবং এটা হচ্ছে ব্যাংক তহবিলের উৎসের একটি অন্যতম উৎস। এবার হচ্ছে মুদ্রা বাজার। মুদ্রা বাজার হতে গৃহীত ঋণ। দেখো, মুদ্রা বাজার বলতে আমরা কি বুঝি? যেমন যে বাজারে স্বল্পমেয়াদী অর্থের
কেনাবেচা হয়ে থাকে বা স্বল্প মেয়াদী অর্থের লেনদেন হয়ে থাকে, ওই বাজারকে আমরা বলতে পারি মুদ্রা বাজার। তো এই মুদ্রা বাজারের মাধ্যমে আবার ব্যাংক কিভাবে তহবিল সংগ্রহ করে সেটা আমরা জানবো। যে মুদ্রা বাজারটা কি সেটা আমরা জানলাম, যে বাজারে স্বল্প মেয়াদী অর্থের লেনদেন হয়ে থাকে সেই বাজারকে আমরা বলবো মুদ্রা বাজার। যেমন হচ্ছে মুদ্রা বাজারের কিছু সদস্য আছে, যেমন বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকরা কি করে, তারা এই সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে থাকে। এই সিকিউরিটিজ ক্রয় বিক্রয়ের মাধ্যমে এই মুদ্রা বাজার থেকেও ব্যাংকগুলো অর্থ সংগ্রহ করতে পারে। যখন যার অর্থের প্রয়োজন হবে তখন সেই মুদ্রা বাজারে তার যে সিকিউরিটিসগুলো থাকবে, এই সিকিউরিটিসগুলো স্বল্পমেয়াদী সিকিউরিটিসগুলো থাকবে, এই স্বল্পমেয়াদী সিকিউরিটিসগুলো সে বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারবে। তো এটাই হচ্ছে মুদ্রা বাজারের থেকে ব্যাংক তহবিলের উৎস বা ব্যাংক তহবিল যে অর্থ সংগ্রহ করে তার একটি উৎস। এরপর হচ্ছে অবণ্টিত মুনাফা। অবণ্টিত মুনাফা কাকে বলে সেটা আগে আমাদের জানা দরকার। অবণ্টিত মুনাফা বলতে আমরা বুঝে থাকি যে মুনাফাটা বন্টন করে দেওয়া হয় না, অর্থাৎ হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠান যে কন্টিনিউ তার নিট লাভ বা মুনাফা অর্জন করে থাকে, তো মুনাফার যে অংশ বন্টন করা থাকবে না সেই অংশকেই আমরা বলবো হচ্ছে অবণ্টিত মুনাফা। তো এই অবণ্টিত মুনাফাও কিন্তু ব্যাংক তহবিলের একটি উৎস হতে পারে, কারণ যখন কোনো মুনাফা সম্পূর্ণ অংশ দেওয়া হয় না, কিছু অংশ রেখে দেওয়া হয়, এই অংশটাই অনেক সময় যখন অর্থের দরকার হয় বাণিজ্যিক ব্যাংকের, তখন ওইখান থেকেই সে অর্থটা সংগ্রহ করতে পারে। তাই এই জন্য আমরা বলতে পারি অবণ্টিত মুনাফাটাও হচ্ছে ব্যাংক তহবিল গঠনের একটি উৎস। তো আমরা এখানে দেখো, এখানেও 4টি উৎস আমরা দেখতে পেলাম। স্বল্পমেয়াদী উৎস, এখানেও আমরা হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস সম্পর্কে আমরা দেখতে পেলাম। তাহলে এখানে দেখো যে আমাদের এই ব্যাংক তহবিল, যখন ব্যাংক তার তহবিল গঠন করতে গেলে এই বিভিন্ন উৎস থেকে সে অর্থ সংগ্রহ করে, তার নিজস্ব কিছু অর্থ থাকবে এবং সাথে সাথে সে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেও সে অর্থ সংগ্রহ করতে পারে। এভাবে কিন্তু তার তহবিলটা হয়ে থাকে। তো এভাবে তহবিল সংগ্রহ করে থাকে। তো আমরা জানি যে ব্যাংক মানে হচ্ছে অন্যের টাকা নিয়ে সে ব্যবসা করে থাকে, তো এখান থেকে সে বিজনেস করে তার অবস্থানটা পরিবর্তন করে। তো আমরা জানি যে বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণত এই কাজগুলো করে, আর ব্যাংক বলতে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকেই বুঝে থাকি। তো এই ব্যাংকগুলো এভাবে তার তহবিলগুলো সংগ্রহ করে। তো এরপরে আমরা আরেকটি ক্লাসে আমরা ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার নিয়ে আলোচনা করব, বা উৎসটা এখানে আলোচনা করেছি, ব্যবহারটা আমরা পরে কিভাবে এটা আমরা ব্যবহার করি সেটা আমরা দেখব। তো যাই হোক, আজকে আমরা এখানেই এই ক্লাসটি শেষ করছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।